প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন। অভিন্ন স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার মেরুদণ্ড সোজা করে কাজ করবে, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ। ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা। ঈদের আগে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেছেন মন্ত্রীরা। শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার, কোনো বদলি বাণিজ্য চলবে না, হুঁশিয়ারি মন্ত্রী। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথ দখল না করতে কড়া বার্তা। নির্বাচনে আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতা হয়েছে, অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপের। দ্রুত সংসদ অধিবেশন ডাকার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন বার্তায় তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেটে গণতান্ত্রিক সরকার দায়িত্বে আছে, সুতরাং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকার মেরুদণ্ড সোজা করে কাজ করবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্কের গতি বাড়বে। এতে করে কৃষক এবং শ্রমিকরা উপকৃত হবে বলে মনে করেন তিনি। ট্রাম্প আশা করেন, প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। এর ফলে সামরিক বাহিনী উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জাম পাবে বলে জানান তিনি। অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার আহ্বান জানান ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ বলেও চিঠিতে উল্লেখ করেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সরকার সকল দল মত বর্ণ নির্বিশেষে, এমনকি যারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেছে তাদের সাথে মেরুদণ্ড সোজা করে কাজ করতে চায়, যেন বাংলাদেশকে সবাই ভিন্ন চোখে দেখে। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। এবং আগেই তো বলেছি, আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশিদের ভিসা জটিলতার সমাধানে সরকার কাজ করবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ঈদের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দেয়া শুরু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সকাল 9টার দিকে সচিবালয়ের অফিসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ সময় তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী অফিসে পৌঁছানোর পর এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালক আলাদাভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। এরপর ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় ফ্যামিলি কার্ড দেয়া, খাল খনন ও বৃক্ষরোপণের মতো বিএনপির ইশতেহারে দেয়া কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন বৈঠকে যোগ দেয়া একাধিক মন্ত্রী। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশ্বের বিভিন্ন দেশের ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা 1.5-2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা।
কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নির্বাচনী অঙ্গীকার, সার্টিফিকেট নয় সক্ষমতা, এটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমরা সেই সক্ষমতাকে পরীক্ষায় আনব। যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে, এবং সেভাবেই তারা কাজ করবে। নির্বাচনে আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে দেশ জুড়ে প্রতিহতের ডাক দেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ার করেন নাহিদ ইসলাম। বলেন, এই সরকারের কাছে আওয়ামী কালচার দেখতে চায় না জনগণ। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের রায় অস্বীকার করেছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত সংসদ অধিবেশন শুরুর আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা মনে করি না এটা অটোমেটিকভাবে হচ্ছে, এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। আওয়ামী লীগের জেলা কার্যালয় তারা খুলেছে, তালা খুলেছে, সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে চাই এবং অবিলম্বে সেটা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা। যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব সারা বাংলাদেশে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থবছরে নেওয়া সঠিক হবে না, কারণ অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল তার চেয়ে নাজুক অবস্থায় রেখে গেছে। ঋণের কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ সামনে আরও বাড়বে, যা বিএনপি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। অনুষ্ঠান শুরুর পূর্বে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি পতিত আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে প্রায় ১.৫ যুগ পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। তবে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পাহাড় সমান বৈদেশিক ঋণের বোঝা, খেলাপি ঋণ, উচ্চ মূল্যস্ফীতি ও ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়ার সীমাহীন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ব্রেক ইনে নাগরিক প্ল্যাটফর্ম মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে। তারা অনেক ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা মনে করি যে সেটাকে ধাপে ধাপে বাস্তবায়নের দিকে আগানো উচিত, একবারে প্রথমেই সবগুলোর ব্যাপারে না যাওয়া, কারণ আর্থিক সক্ষমতা একটা বড় চ্যালেঞ্জ হবে। বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরো অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়। বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বন্টন এখনই ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। এই যে বলা হচ্ছে 180 দিনের কর্মপরিকল্পনা তৈরি করেন, আমি হলে ধৈর্য ধরতে বলবো। আমি বলবো ধৈর্য ধরেন, এই অর্থ বছরে আর কিছু হবে না। এইটাকে পরিকল্পনা দাঁড় করান, পরবর্তী অর্থ বছরের অর্থায়নের মাধ্যমে মধ্যমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এটাকে দেখতে হবে। আগামীকাল থেকে আপনি ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য লেগে গেলেন, আর আপনি জানেন না যে 2 তলার বাড়ি না 1 তলার বাড়ি, না কাঠের বেড়া না টিনের বেড়া, তারপরে আপনি এখন দালান কোঠা বানাতে চাচ্ছেন। এইগুলি একটু বাস্তবসম্মত হন, রাষ্ট্রনায়কোচিতভাবে আমাদের আগাতে হবে। ব্যাংকিং খাতে জিরো টলারেন্সের পাশাপাশি আর্থিক খাতে নতুন সরকারকে সংযমী হবার তাগিদ উঠে আসে আলোচনায়। এই সরকারের যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরে অবশ্যই জিরো টলারেন্স যে কোনো ধরনের অনিয়মের এটা করতে হবে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়ায় অব্যাহত থাকবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে জুলাই আন্দোলনের মামলায় যারা পলাতক আছেন তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। মেজবাউর রহমানের রিপোর্ট।
আওয়ামী লীগের শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধে রাশেদ খান মেনন ও অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ 2 মার্চ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। সরকার পরিবর্তন হলেও আদালতের বিচার কাজের কোনো বাধা আসবে না বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব। এদিন ট্রাইব্যুনালে বিচার কাজ দেখতে আসেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এই জুলাই যোদ্ধা। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। নিম্ন আয়ের মানুষ যেন নাগালের মধ্যে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে সে উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানীর মহাখালীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে রমজান মাস জুড়ে। দেশের অন্যান্য জেলাগুলোতেও এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এতে ডিমের ডজন মিলছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা ও 1 কেজি মাংস 650 টাকায়। প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। বাজারেও কিছু দাম কমে যাবে, যেটা সাধারণ মানুষও উপকৃত হবে। চট্টগ্রামে নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশ বান্ধব ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কের পাশে প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে, জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন। রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, রাস্তার দুপাশে চলাচলের জন্য দৃষ্টিনন্দন ফুটপাত এবং রাস্তার একপাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ে সহ সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হচ্ছে, জানান মেয়র। বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা বিএনপি সরকারের রয়েছে তা বাস্তবায়িত হলে এই নগরীতে ব্যাপক শিল্পায়ন ঘটবে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। মাদারীপুরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে ডাসার উপজেলার মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইমরান পরিবহনের একটি বাস মেলকাই এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 2 যাত্রী নিহত হন। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে মহাসড়কে যান চলাচলের স্বাভাবিক রাখতে কাজ করেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্ল্যান্টে
তেল নিয়ে ফেরার পথে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। পরে খবর পেয়ে সকাল 10টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছলেও উদ্ধার কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে সেটিও লাইনচ্যুত হয়ে পড়ে। এই জোড়া দুর্ঘটনার ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমনুরা রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম। জানান, পরবর্তীতে রেলওয়ের কর্মকর্তাদের বিচক্ষণতায় উদ্ধারকারী ট্রেনটি উদ্ধারে সক্ষম হয়। তেলবাহী ট্রেনটির উদ্ধার কাজ চলমান রয়েছে। আকস্মিক এই দুর্ঘটনার কারণে সকাল থেকেই দুর্ভোগে ওই রুট ব্যবহারকারীরা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। দুপুরে সিলেটে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ান, জার্মানির বিশ্বকাপ জয়ী মেসুট ওয়াজিল এবং আন্তর্জাতিক সংস্থার টিকার চেয়ারম্যান আরুন আবদুল্লাহ কক্সবাজারে পৌঁছেছেন। পরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। তুরস্কের সরকার ও জনগণ রোহিঙ্গা শরণার্থীদের পাশে থাকবে এবং তাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বলে জানান বেলাল এরদোয়ান। রমজান উপলক্ষে রমাদান স্পেশাল বাজার শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। মূলত নিম্ন আয়ের মানুষের স্বস্তির কথা চিন্তা করেই উদ্যোগটি নেওয়া হয়েছে। শহরের পৌর মুক্ত মঞ্চের সামনে জেলা ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সকাল থেকে রাত পর্যন্ত চলবে বাজারের কার্যক্রম। রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্য পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পেঁয়াজ, খেজুর, ডাল, চিনি, ছোলা সহ রমজানের প্রয়োজনীয় বিভিন্ন ভোগ্যপণ্যের আড়তে গিয়ে দাম যাচাই করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা প্রশাসক। ময়মনসিংহে গার্ডিয়ান নার্সিং শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা হয়েছে। নগরীর ভাটিকাসর হোমেরিক অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ডক্টর ইকবাল কবির জাহিদ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথি পালন হয়েছে বগুড়ার শাহজাহানপুরে। রামকৃষ্ণ মিশন আশ্রমে এতে অংশ নেন জেলার সনাতন ধর্মাবলম্বীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন। অভিন্ন স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার মেরুদণ্ড সোজা করে কাজ করবে, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা। ঈদের আগে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেছেন মন্ত্রীরা। শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার, কোনো বদলি বাণিজ্য চলবে না, হুঁশিয়ারি মন্ত্রীর। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথ দখল না করতে কড়া বার্তা। নির্বাচনে আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতা হয়েছে, অভিযোগ বিরোধী দলীয় চিফ হুইপের। দ্রুত সংসদ অধিবেশন ডাকার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।